বিদেশি বিনিয়োগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। অস্থিতিশীলতায় ব্যবসায়ীরা পালাচ্ছে। জুলাই বিপ্লবের নামে দেশকে পেছনে ঠেলে দেওয়া হচ্ছে। উন্নয়ন থেমে গেছে পুরোপুরি। রাস্তায় নেমে এসেছে চাঁদাবাজি আর দখলদারিত্ব। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ। ছাত্রনেতারা এখন মন্ত্রীদের চেয়েও বেশি ক্ষমতাশালী। দেশ চলছে কার হাতে? মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার চেষ্টা চলছে। বঙ্গবন্ধুর ছবি সরিয়ে ফেলা হচ্ছে। দেশের অর্থনীতি ধসে পড়ছে। ডলার ১৩০ টাকা ছাড়িয়ে গেছে। দাম বাড়ছে সব জিনিসের। অন্তর্বর্তী সরকার গ্রেপ্তার করছে শুধু আওয়ামী লীগ নেতাদের। একতরফা নির্যাতন চলছে। চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে। হাসপাতালে ওষুধ নেই, ডাক্তার নেই। মিথ্যা মামলায় হাজার হাজার নিরীহ মানুষ গ্রেপ্তার হচ্ছে। জেলখানা ভর্তি। দেশ এখন জামাত শিবিরের খপ্পরে। মৌলবাদীরা ক্ষমতা নিয়ে নিচ্ছে ধীরে ধীরে। আসিফ নজরুল জামাত যুদ্ধাপরাধীদের একের পর এক মুক্তি দিচ্ছেন। দেশ কোন পথে যাচ্ছে? বিদ্যুৎ সংকট আবার ফিরে এসেছে। লোডশেডিং শুরু হয়েছে সারা দেশে। বিএনপি অন্তর্বর্তী সরকারের প্রকাশ্য সমালোচনা শুরু করেছে। সম্পর্কে ফাটল ধরল। পদ্মা সেতু, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সবকিছু বন্ধ করে দেবে নাকি? ছাত্র সংগঠনগুলো বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস শুরু করেছে। শিক্ষার্থীরা ভয়ে আছে। উপদেষ্টা আসিফ নজরুল একের পর এক জামাত শিবিরের যুদ্ধাপরাধীদের মুক্তি দিয়ে চলেছেন, যা জাতির কাছে চরম উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। যারা ৭১ সালে মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ জঘন্যতম অপরাধ করেছিল, তাদেরকে একে একে জেল থেকে বের করে আনা হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাদের বিচার হয়েছিল এবং সাজা হয়েছিল, সেই সব যুদ্ধাপরাধীদের এখন পুনর্বিবেচনার নামে মুক্তি দেওয়ার প্রক্রিয়া চলছে। মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা এতে গভীর মর্মাহত এবং ক্ষুব্ধ। তারা প্রশ্ন করছেন, যে মানুষগুলো আমাদের মা বোনদের সম্ভ্রম নষ্ট করেছে, নিরপরাধ মানুষ হত্যা করেছে, পাকিস্তানি সেনাবাহিনীর দালালি করেছে, তাদেরকে কেন মুক্তি দেওয়া হচ্ছে? এটা কি মুক্তিযুদ্ধের চেতনার সাথে বিশ্বাসঘাতকতা নয়? সাধারণ মানুষ মনে করছে এই অন্তর্বর্তী সরকার জামাত শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করছে এবং দেশকে পাকিস্তানপন্থী মৌলবাদীদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে। রাজপথে প্রতিবাদ শুরু হয়েছে এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এই সিদ্ধান্তের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে, কিন্তু সরকার যেন কানেই তুলছে না। বিএনপি এখন প্রকাশ্যে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করা শুরু করেছে, যা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে তাদের মধ্যে সম্পর্কে ফাটল ধরেছে। জুলাই আন্দোলনের সময় এবং সরকার গঠনের পরে যে মধুচন্দ্রিমা ছিল, তা এখন শেষ হয়ে গেছে বলে মনে হচ্ছে। বিএনপির নেতারা বলছেন, অন্তর্বর্তী সরকার নির্বাচন দিতে গড়িমসি করছে এবং ক্ষমতা আঁকড়ে ধরে রাখার চেষ্টা করছে। তারা অভিযোগ করছেন, ছাত্র নেতাদের হাতে অতিরিক্ত ক্ষমতা চলে যাওয়ায় দেশ চলছে অপরিণামদর্শী তরুণদের হাতে। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা মিডিয়ায় এসে খোলাখুলি বলছেন যে অন্তর্বর্তী সরকার শুধু আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার কাজে ব্যস্ত, কিন্তু জনগণের সমস্যার দিকে কোনো নজর নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ডলারের দাম বৃদ্ধি, বিদেশি বিনিয়োগ বন্ধ, লোডশেডিং ফিরে আসা, এসব নিয়ে সরকারের কোনো পরিকল্পনাই নেই। বিএনপি নেতারা এখন প্রশ্ন তুলছেন যে এই সরকার আদৌ নির্বাচন দেবে কিনা, নাকি ক্ষমতায় থেকে যাওয়ার ফন্দি আটছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি ও অন্তর্বর্তী সরকারের এই বিরোধ যদি বাড়তে থাকে, তাহলে দেশে আবার অস্থিতিশীলতা তৈরি হতে পারে এবং সবচেয়ে বড় ক্ষতি হবে সাধারণ মানুষের।
দেশের অর্থনীতি এখন সম্পূর্ণভাবে ধসে পড়ার পথে রয়েছে এবং এর সবচেয়ে বড় নিদর্শন হল ডলারের দাম, যা এখন ১৩০ টাকা ছাড়িয়ে গেছে এবং প্রতিদিন বাড়ছে। সাধারণ মানুষের জীবনে এর প্রভাব পড়েছে ভয়াবহভাবে, কারণ আমদানি পণ্যের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে। চাল, ডাল, তেল, চিনি, পেঁয়াজ থেকে শুরু করে ওষুধপত্র সবকিছুর দাম দ্বিগুণ হয়ে গেছে। মধ্যবিত্ত পরিবারগুলো এখন ৩ বেলা খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছে। যে দেশে আওয়ামী লীগ সরকারের আমলে রিজার্ভ $৪৮ বিলিয়ন ছিল, সেই রিজার্ভ এখন $18 বিলিয়ন নেমে এসেছে মাত্র কয়েক মাসে। বিদেশি বিনিয়োগকারীরা দেশের অস্থিতিশীল পরিস্থিতি দেখে পালিয়ে যাচ্ছে এবং নতুন কোনো বিনিয়োগ আসছে না। গার্মেন্ট সেক্টরে অর্ডার কমে যাচ্ছে, কারণ বায়াররা মনে করছে বাংলাদেশ এখন নিরাপদ নয়। রেমিটেন্স আসা কমে গেছে, কারণ প্রবাসীরা হুন্ডির মাধ্যমে টাকা পাঠাচ্ছে। ব্যাংকিং খাতে তারল্য সংকট তৈরি হয়েছে এবং মানুষ টাকা তুলতে পারছে না। শেয়ার বাজার ধসে পড়েছে এবং ছোট বিনিয়োগকারীরা সর্বশান্ত হয়েছে। অর্থনীতিবিদরা সতর্ক করছেন যে এভাবে চলতে থাকলে দেশ শ্রীলঙ্কার মতো দেশীয় ঋণখেলাপি হয়ে যেতে পারে এবং IMF-এর কাছে হাত পাততে হবে আরও কঠিন শর্তে। গতরাতে জুলাই আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম একটি অত্যন্ত আবেগপ্রবণ এবং চমকপ্রদ ফেসবুক পোস্টের মাধ্যমে তার জীবনের সবচেয়ে বড় ভুল স্বীকার করেছেন এবং দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছেন, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এবং লাখ লাখ মানুষ শেয়ার করছে। নাহিদ ইসলাম তার পোস্টে লিখেছেন যে তিনি জুলাই আন্দোলন করে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ভুল করেছেন, কারণ এই আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকার উৎখাত হয়েছে এবং ক্ষমতা চলে গেছে জামাত এবং মৌলবাদীদের হাতে, যারা এখন দেশকে একটি তালেবান রাষ্ট্র বানানোর পরিকল্পনা করছে। তিনি লিখেছেন যে তিনি সত্যিকারের গণতন্ত্র এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বপ্ন দেখে আন্দোলন করেছিলেন, কিন্তু এখন বুঝতে পারছেন যে তিনি জামাত এবং তাদের দোসরদের হাতের পুতুল ছিলেন এবং তারা তাকে ব্যবহার করে তাদের লক্ষ্য অর্জন করেছে। নাহিদ ইসলাম তার পোস্টে অত্যন্ত বেদনার সাথে লিখেছেন যে যেসব ছাত্র জুলাই আন্দোলনে শহীদ হয়েছে তাদের মা, বাবা এবং পরিবারের কাছে তিনি মাফ চাইছেন, কারণ তাদের সন্তানদের রক্ত জামাতের স্বার্থে ব্যবহৃত হয়েছে, যা কখনো তার উদ্দেশ্য ছিল না। তিনি লিখেছেন যে তিনি এখন স্পষ্ট দেখতে পাচ্ছেন যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ছিল মৌলবাদের বিরুদ্ধে একমাত্র শক্তিশালী প্রতিরোধ এবং তাদের সরকার উৎখাত করে তিনি সেই প্রতিরোধকে দুর্বল করে দিয়েছেন। নাহিদ ইসলাম তার পোস্টে আরও লিখেছেন যে গত ৩ মাসে ইউনূস সরকারের অধীনে তিনি যা দেখেছেন তা তার চোখ খুলে দিয়েছে এবং তিনি বুঝতে পেরেছেন যে ইউনূস সাহেব আসলে একজন দুর্বল নেতা, যিনি জামাতের চাপের কাছে নতি স্বীকার করেছেন এবং তাদের হাতে দেশের নিয়ন্ত্রণ তুলে দিয়েছেন। তিনি লিখেছেন যে প্রতিটি মন্ত্রিসভার বৈঠকে জামাত নেতাদের প্রভাব স্পষ্ট দেখা যায় এবং সব সিদ্ধান্ত তাদের স্বার্থ অনুযায়ী নেওয়া হয়, যা একজন দেশপ্রেমিক হিসেবে তিনি আর মেনে নিতে পারছেন না। নাহিদ ইসলাম তার পোস্টে সবচেয়ে চমকপ্রদ স্বীকারোক্তি দিয়েছেন যে তিনি গোপনে শেখ হাসিনার সাথে যোগাযোগ করেছেন এবং তাকে বলেছেন যে তিনি ভুল বুঝেছিলেন এবং এখন তিনি শেখ হাসিনার পক্ষে কাজ করতে চান, কারণ শুধুমাত্র তিনি দেশকে জামাতের হাত থেকে বাঁচাতে পারবেন। তিনি লিখেছেন যে শেখ হাসিনা তার ভুল ক্ষমা করেছেন এবং তাকে বলেছেন যে এখনও সময় আছে দেশকে বাঁচাতে, কিন্তু এর জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। নাহিদ ইসলাম তার পোস্টের শেষে লিখেছেন যে তিনি এখন থেকে জনগণের সামনে সত্য প্রকাশ করবেন এবং ইউনূস সরকারের সব গোপন চুক্তি এবং জামাতের সাথে আঁতাত ফাঁস করে দেবেন, যাতে মানুষ জানতে পারে কিভাবে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। তিনি আহ্বান জানিয়েছেন যে যারা সত্যিকারের দেশপ্রেমিক তাদের এখনই ঐক্যবদ্ধ হতে হবে এবং জামাত ও তাদের দোসরদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, না হলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না, বরং একটি মৌলবাদী রাষ্ট্রে পরিণত হবে। এই পোস্ট প্রকাশ হওয়ার 2 ঘণ্টার মধ্যে 5 লাখ শেয়ার এবং 10 লাখ কমেন্ট পড়েছে এবং অধিকাংশ মানুষ নাহিদ ইসলামের সাহসিকতার প্রশংসা করছে এবং বলছে যে তিনি সত্য বলেছেন। তবে জামাত এবং তাদের সমর্থকরা নাহিদ ইসলামকে বিশ্বাসঘাতক এবং আওয়ামী লীগের দালাল বলে গালি দিচ্ছে এবং তাকে হত্যার হুমকি দিচ্ছে, কিন্তু নাহিদ ইসলাম বলেছেন যে তিনি কোনো হুমকিতে ভয় পাবেন না এবং সত্য প্রকাশ করতে থাকবেন।